ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বাস্তবতার কারণে আমাদেরকে ব্যাংকে লেনদেন করতে হয়। কিন্তু বাংলাদেশে ব্যাংকগুলোর যে অস্থির অবস্থা, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাংকগুলোতে অস্বাভাবিক লেনদেন এবং ঋণ খেলাপি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা সাধারণ যারা আমানতকারী আছি, ডিপোজিটার আছি, যারা টাকা পয়সা জমা রাখি, এফডি করি, সেভিং অ্যাকাউন্ট করি, লেনদেন করি, তারা আমরা ভীত সন্ত্রস্ত থাকি যে আসলে কোন ব্যাংকটাতে আমরা অ্যাকাউন্টটা করব। তো নরমালি বাংলাদেশে বর্তমানে ৬১ টা ব্যাংক আছে। আইনগতভাবে আপনি চাইলে ৬১ টা ব্যাংকে একটা করে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি করতে পারেন। কোনো সমস্যা নেই। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে কখনো আপনি একটা ব্যাংকে সব টাকা পয়সা লেনদেন করবেন না। এট লিস্ট আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে ৪ থেকে ৫ টি ব্যাংকে লেনদেন করেন। এটা আপনার ব্যাংকিং স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো যাই হোক, বাংলাদেশ ব্যাংক যেটি করেছে গতকালকে তারা ১০ টি ব্যাংকে বাছাই করেছে যেগুলোকে তারা বলতেছে সাস্টেইনেবল। অর্থাৎ এমন কিছু তারা সেক্টরের নিয়েছে উপাদান, যেই সেক্টরে ব্যাংকগুলো বিনিয়োগ করেছে দীর্ঘমেয়াদী নানা প্রকার কিছু। ওই ৪ টা ক্যাটেগরিতে তারা এই ১০ টি ব্যাংকে তারা সাস্টেইনেবল বলে তাদের রেটিং করে দিয়েছে, ভালো বলেছে। তবে জাস্ট এই রিপোর্টটার উপর ভিত্তি করেই আপনি বলতে পারবেন না এই ব্যাংকগুলো 100% ভালো বা অন্য ব্যাংকগুলো সম্পূর্ণ খারাপ। তো যাই হোক, আজকে আমরা জাস্ট আপনাদের সামনে তুলে ধরি যে আসলে কোন, কোন ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। তো চিত্রে যেমন আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমরা কিছু ব্যাংকের নাম আপনারা দেখতে পারতেছেন। তো এখন এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে। কি চুজ করব? কোন ব্যাংকে আপনি লেনদেন করবেন। তো ১ম এই আমরা যেটি আপনাদেরকে বলেছি যে আপনি যেটি করতে পারবেন ১০ টির বাইরেও যেকোনো জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন। এটা আপনার মোবাইল সিম কার্ডের মতো না যে এক আইডির বিপরীতে ১৫ টার বেশি করতে পারবেন না। তো এটা তারা বলতেছে যে সাস্টেইনেবিলিটি রেটিং 2020 এটাই বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম জারি করছে। এটা ছাড়া বিভিন্ন রেটিং এজেন্সি আছে। তারা ব্যাংকগুলোকে রেটিং করে দেয়। বাংলাদেশ ব্যাংকের ক্যামেল রেটিং আছে। অর্থাৎ এই একটা রেটিং দিয়েই প্রতিটা ব্যাংকে আমরা ভালো বলব, খারাপ বলব, বিষয়টা কিন্তু এমন না। তো যাই হোক, তারা যেটা বলতেছে যে এখানে দেখেন ১০ টা ব্যাংকের নাম আছে। তবে অনেকেই ভুল পত্রিকায় ভুল রিপোর্ট প্রকাশ করতেছে যে আল আরাফা ইসলামিক ব্যাংকটা নাম্বার 1 এ আছে। বিষয়টা এমন না। ব্র্যাকেটে তারা বলে দিছে যে আসলে এটা তাদের অ্যালফাবেট অর্ডার হিসেবে, অর্থাৎ এইটা ১ম আসছে ওইজন্যই। ১০ টা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল উম যে ইনস্টিটিউট আছে এগুলো ৫ টা তারা দিয়েছে। তো এটা যাচাই করতে গিয়ে তারা ৪ টা জিনিস দেখেছে। আমরা যদি পত্রিকার রিপোর্ট থেকে দেখি তারা ৪ টা জিনিস দেখেছে। সেই ৪ টা জিনিসও যদি জাস্ট আমরা একটু যাচাই করে নিই সেটাও আমাদের জন্য ভালো হয় যে আসলে তারা কি, কি জিনিসগুলো যাচাই করেছে। না হলে অনেকে আবার কনফিউশন এ থাকবেন যে আসলে বাকি ব্যাংকগুলো মনে হয় খারাপ হয়ে গেল। তো আমরা যদি এখানে দেখি জাস্ট সেরা ১০ টি আমরা সেরা ব্যাংক 2021 যদি আমরা দেই হয়তো আসতে পারে। আপনারা কিন্তু Google এ সার্চ করলে এই লিস্টটা পাবেন। জাস্ট আমি একটু বের করে নিচ্ছি। 'প্রথম আলো' সহ নানা প্রকার পত্রিকায় কিন্তু দিয়েছে। তো আমরা জাস্ট একটু দেখে নেই। এই তো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় সেরা ১০ টি ব্যাংক। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে। তো তাদের বিবেচনার মূল বিষয়টা জাস্ট আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তারা ৪ টি সূচককে যাচাই করেছে। টেকসই সূচকের মধ্যে তারা যেটিকে হচ্ছে সবুজ পুনঃ অর্থায়ন, অর্থাৎ প্রকৃতিটাকে সবুজ রাখার জন্য যে গ্রিন রিফাইন্যান্স যেটা আছে সেটা কতটা করেছে, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম তারা কতটা করেছে, যেটাকে তারা বলতেছে সিএসআর, আর মূল ব্যাংকিং কার্যক্রম টেকসই ক্ষমতা, কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি কোন ব্যাংকের ভালো। এইটার উপর ভিত্তি করে তারা কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। তাই এই রিপোর্টটাকে আমরা 100% জেনুইন বা এটা দিয়ে ব্যাংকের যে যাবতীয় যেই অবস্থা এটা কিন্তু আমরা যাচাই করতে পারতেছি না। তারপরেও তারা যেহেতু দিয়েছে আমরা জাস্ট আপনাদের সামনে একবার তুলে ধরি। ১ম এই আছে আল আরাফা ইসলামিক ব্যাংক। তাই বলে এটা ১ নাম্বার এমন না। এটা হচ্ছে তার ১০ টার মধ্যে একটা। তারপরে ব্যাংক এশিয়া এটা একটা আছে, ব্রাক ব্যাংক এটাও আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ১০ টা ব্যাংক
তাদের এই সাস্টেইনেবিলিটি রেটিং 2020 এর মধ্যে এসেছে। এখানে কোনটা ১ম কোনটা ২য় তারা কিছু বলে নাই। এই ১০ টাই আছে। এটা ছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কিছু আছে। তো অনেকে বলবেন এটা আবার কি? ব্যাংকগুলো কি করতে পারে? আপনার বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে, এলসি খুলতে পারে, ব্যাংকগুলো চেক ইস্যু করতে পারে। কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে এগুলো এই কাজগুলো করতে পারে না। বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে না, তারা চেক ইস্যু করতে পারে না। নানা প্রকার রেস্ট্রিকশন আছে। বাংলাদেশে বর্তমান পর্যন্ত ৩৫টার মতো কি আছে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, যদিও যেখানে খুবই দুর্নীতিতে ভরপুর। তো এগুলোতে ইনভেস্ট করার আগে সাবধান, দেখে শুনে ইনভেস্ট করবেন। এখানে তারা হাজি ফাইন্যান্স নিয়ে এসেছে, আইডিএলসি নিয়ে এসেছে, আইপিডিসি নিয়ে এসেছে, সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড নিয়ে এসেছে। যদিও আমরা অনেকেই বুঝি না এই ফাইন্যান্সিয়াল যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, তো এটাই বললাম আর্থিক প্রতিষ্ঠানগুলো চেক ইস্যু করতে পারে না, বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে না, তারা যে আপনার এলসি খুলতে পারে না, তারা বিভিন্ন প্রকার বিনিয়োগ করে। এদের কাছে আপনি মেয়াদি হিসাবে টাকা জমা রাখতে পারেন, নানা প্রকার কিছু। আর এখন এই যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের আমরা সর্বশেষ পরিপত্র দেখেছি যে আপনি সেভিং অ্যাকাউন্ট তারা কোডিফাইড করে দিয়েছে যে ৳৫০০ সেভিং অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। এখন যদিও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম আছে। এখন আপনি বলবেন যে ভাই কোন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করব? তো কথা হচ্ছে বাংলাদেশে যেহেতু ৬১ টা ব্যাংক আছে, আমরা ১ম এ বলেছি আপনি প্রতিটাতে একটা করে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নাই। এটা ছাড়া এখানে ১০ টা আছে, যেকোনো ৪ টাতে করেন, কোনো সমস্যা নাই। আপনার ব্যাংকটা যদি দেউলিয়া হয়, বন্ধ হয়, তাহলে এখন পর্যন্ত যে ইন্সুরেন্স এটা মাত্র ৳১,০০,০০০ ই। আর আপনার ব্যাংকটার যাবতীয় অ্যাসেট লায়াবিলিটি হিসাব করে যদি সেখানে টাকা থাকে তবেই আপনি পাবেন। যদি কম থাকে কম পাবেন। আর যদি না থাকে পাবেনই না। তো এর জন্য এক ব্যাংকে আপনার টোটাল যেই ইনভেস্টমেন্ট আছে সেটা এখানে দিয়ে কিন্তু আপনার লাভ হবে না। তো এই ১০ টা ব্যাংকের মধ্যে দেখেন আল আরাফা ইসলামিক ব্যাংক, এটাও একটা ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ২ টা এক্সিম ব্যাংক, ৩ টা ব্যাংকই কিন্তু ইসলামিক ভাবধারার। আমরা পূর্বেই বলেছি ইসলামিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পায় এবং যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু ডিপোজিটার বেশি থাকে, নরমালি ব্যাংকটা ভালো করার ২ টা সূত্র। একটা হচ্ছে ডিপোজিটার যারা আছে, আমানতকারী যারা আছে তারা যদি ব্যাংকটাকে বিশ্বাস করে, তারা যদি বেশি পরিমাণ আমানত রাখে, আর ব্যাংকের এনপিএ নন পারফর্মিং অ্যাসেট যেগুলো আছে, অর্থাৎ ব্যাংক যত টাকা ঋণ দিল, সেই ঋণটা যদি সে কি করতে পারে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে, তাহলে ওই ব্যাংকটা ভালো করবেই। বাকিটা কোন দিকে যাক দেখার বিষয় না। কারণ আমানতকারী যত বেশি হবে, ব্যাংক যত লোন দিবে, লোন থেকে যত বেশি সেই লোনটাকে উদ্ধার করতে পারবে, তত তার ব্যাংকটা ভালো করবে। তো এটাই হচ্ছে মূল সূত্র ব্যাংকিং ব্যবস্থার। আর আমরা যেটি দেখেছি যে এখন থেকে ব্যাংকগুলো যেটি করতে পারবে না সেটা হচ্ছে মূল্যস্ফীতি বা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির চাইতে কমে সুদ দিতে পারবে না। সেই হিসাবে আপনি ধরে নিতে পারেন ৫.৫% এর উপরে এখন থেকে ব্যাংকগুলো সুদ দিতে বাধ্য থাকবে। আর ৯% এ তারা ঋণ দিবে। তাহলে আমরা এতদিন তারা যেটা করতেছিল, দেখেন আপনার ব্যাংকের প্রসেস ফি, এই ফি, সেই ফি নামক আপনার কাছ থেকে টাকাগুলো নিচ্ছিল। কর্মচারী বেতন কিন্তু তারা সেখান থেকে দিচ্ছিল। কিন্তু তারা ৯% এ আপনাকে কি করতেছিল? অর্থাৎ ৳১,০০,০০০ ৳৯,০০০ তারা আপনার কাছ থেকে নিচ্ছিল। আর যারা টাকাগুলো জমা রেখেছে তাদেরকে দিচ্ছিল মাত্র ৩,০০০। তো মাঝখান দিয়ে প্রতি লাখে ৬,০০০ করে কিন্তু তাদের প্যাকেটে ঢুকাচ্ছিল। তো এজন্য করোনার মধ্যেও আপনি ব্যাংকগুলোর রিপোর্ট দেখবেন সব ব্যাংক কিন্তু মুনাফায় আছে। মেক্সিমাম যে ব্যাংকগুলো ভালো করতেছে সবাই মুনাফায় আছে। কিন্তু দিন শেষে যারা আমানতকারী ডিপোজিটার এদেরকে দেওয়া হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মূল্যস্ফীতির চাইতে কম দেওয়া হচ্ছে। তো এজন্য বাংলাদেশ ব্যাংক এখানে একটা হস্তক্ষেপ করেছে। যদিও ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার আছে তারা আপত্তি করেছিল। তবে কিছু করার নাই। বাংলাদেশ ব্যাংক বলেছে আপনারা এটা মানতে বাধ্য। তো যাই হোক, এই ব্যাংকগুলোর মধ্যে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান আপনাকে আমি এই রিকোয়েস্টটা করব। ১ম এ হচ্ছে ইসলামিক না নন ইসলামিক সেটা আপনার বিবেচ্য বিষয় হওয়ার কথা না। কারণ বাংলাদেশে প্রকৃতপক্ষে ইসলামিক ব্যাংক 100% কোনো কিছুই নেই। আপনি সেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যেটা আপনার বাসার নিকটবর্তী হয়, যেটা আপনাকে অনলাইন ব্যাংকিং দিচ্ছে, যেটার সার্ভিসটা ভালো, যেটা আপনি মোবাইলের মাধ্যমে সেবাটা ভালো পাবেন, সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করবেন। এখন আপনার জেলায় যদি কোনো একটা ব্যাংক না থাকে অন্য জেলায় গিয়ে তো করবেন না। আপনার উপজেলায় না থাকলে অন্য জেলায় করে তো কোনো লাভ নাই। তো এক্ষেত্রে দেখেন আপনি যদি করতে চান, আপনি যদি এই সমস্ত লেনদেন করতেই চান, সেক্ষেত্রে আপনার যদি বৈদেশিক মুদ্রার লেনদেন যদি বেশি করতে হয়, ব্র্যাক ব্যাংক অথবা ব্যাংক এশিয়াতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আর আপনি যদি
আপনার যেই প্রত্যন্ত অঞ্চলে আপনার যদি সেবা দিতে হয়, সেখানে যদি আপনার টাকা-পয়সা হয়, আপনার অ্যাকাউন্ট করতে হয়, সেক্ষেত্রে ইসলামিক ব্যাংকে করতে পারেন। এদের যে সুবিধা অনলাইন ব্যাংকিংটা পাচ্ছেন আপনি। বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনি কি করতে পারবেন? অ্যাকাউন্টটা দেখতে পারবেন, ঘরে বসে অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এসএমএস ব্যাংকিং আছে, অসংখ্য সুযোগ সুবিধা আছে যেটা খুব ভালো। এজন্য আপনি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। ইসলামিক ওইজন্য না, তাদের সেবাটা ভালো এইজন্য আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আপনি ৩ থেকে ৪ টি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইসলামিক ব্যাংকে করেন, আপনি ব্র্যাক ব্যাংকে করেন, আপনি ব্যাংক এশিয়াতে করেন। এই ৩ টা ব্যাংকে আপনি করতে পারেন। এটা ছাড়া বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট এটা জেলা পর্যায়ে কিছুটা ভালো করতেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সেটাতেও করতে পারেন। বাকিটা দিন শেষে সেটা আপনার খুশি, আপনার ইচ্ছা, আপনার পছন্দ। আপনি ইসলামিকে যাবেন না নন ইসলামিকে যাবেন। আমাদের জাস্ট আপনাদের কিছুটা অ্যাডভাইস এবং ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়া প্রয়োজন যে কেন আমি ব্যাংকগুলোর নাম বললাম। এজন্যই আপনি অ্যাকাউন্টটা করবেন। এখানে বাংলাদেশে কারণ বাংলাদেশ ব্যাংকটাই চলে সুদের উপরে। ইসলামিক ব্যাংকগুলোর কোনো পৃথক নীতিমালা নাই। ইসলামিক ব্যাংকগুলো যেটি করতে হয় ৯% এর মধ্যে বিনিয়োগ করতে হয়। ৫.৫% এর উপরে মূল্যস্ফীতির উপরে আপনাকে মুনাফা দিতে হবে। তো তাহলে ইসলামিক বিনিয়োগ ব্যবস্থায় আপনি কত টাকা লাভ করবেন, কত টাকা লস করবেন এটা নির্ধারণ করলে সেটা কোনো ব্যবসা হয় না। সেটা কোনো বিনিয়োগ হয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু